ডেভিল হান্টে গাজীপুরে ৮৭ জন পাকড়াও, দক্ষিণখানে অনেকে ঘরবাড়ি ছাড়া, অস্থিরতায় জড়িতদের ছাড় নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যর্থতা কাটানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি কমছে, আরও কমবে আশ্বাস প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। সাফল্য ধরে রাখতে সাবধানে পা ফেলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে, বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত দেখছেন নেতারা। ৩২ নম্বর নিয়ে দিল্লির বক্তব্যে বিরক্ত ঢাকা। চীন শর্ত মানলে তিস্তায় মহাপরিকল্পনা, পানি আদায় করেই ছাড়বে সরকার বলেছেন উপদেষ্টারা। দেখছিলেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে এ পর্যন্ত ৮৭ জনকে আটক করা হয়েছে। আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। বাড়ি ছেড়েছেন অনেকেই, বেশিরভাগ ঘরে ঝুলছে তালা, রাস্তাঘাটেও লোকজন কম। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। গাজীপুর থেকে মিমি মোহাম্মদ ফারুকের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চলছে তল্লাশি, আটক করা হচ্ছে সন্দেহভাজনদের। রবিবার আটকদের হাজির করা হয় আদালতে। এ সময় সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা, হুমকিও দেওয়া হয়। শনিবার সন্ধ্যা থেকে গাজীপুরে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। মোটরসাইকেল, সিএনজি সহ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। অভিযান চালাচ্ছে পুলিশও। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে বলে জানিয়েছে তারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারীকেই আটক করা হচ্ছে বলে দাবি তাদের। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দেব না, যারা হুমকি দেয় আমরা দেশকে শান্ত থাকতে দিব না, এটি তো বুঝেই যায় কারা এটি করছে। আমরা তাদেরকে চিহ্নিত করছি, অবশ্যই তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। অভিযানের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। শনিবার ভোর থেকেই বাড়ি ছেড়েছেন অনেকে। পুরুষ শূন্য সব বাড়ি, বন্ধ দোকানপাট। আইনের কাজ আইনে করবে, আমাদের তো সমস্যা, আমরা সাধারণ মানুষ কাজ করি খাই, কিন্তু আমাদের ভিতরে আতঙ্ক যে আমাদের কি মানুষের অন্য কেউ ধরে নিয়ে দিতেছে না পুলিশে নিয়ে দিতেছে। আমরা তো হিসাবে এইগুলো এই ভয়ে আমরা কেউ বাড়ি থাকতে পারতেছি না। ভয়ে আছি, আতঙ্কের ভিতরে আছি। পুলিশ আয়া বাড়ি বাড়ি ডিস্টার্ব করে, যেরকম কয়ে উঠতে ভালো মানুষ এটিরও ধরে নিয়ে যায়, আবার যারা বাড়া থাকে যারা হ্যাগো ধরে নিয়ে যায়। আগে জানি না হুনা পারো সিন ধরবো, কিন্তু ধরে না। এর আগে ধরে নিয়ে এই যে কথা আছে জিজ্ঞাসাবাদ করে ধরে নিয়ে আর খবর নেই। নারী পুরুষ সমানে পলায় পলায় থাকতেছে জানের ভয়ে, বুঝছেন। মারামারি হুনহুনি এহেনটা সেনাবাহিনী এহেনটা পুলিশ আহে সবাই দাওয়া দায়ী করতেছে। এই কারণে সবাই এখনতে ভয়ের মধ্যে বাইরেতে পারলেও কেউ বাইরে যেতে পারতেছে না। যে মানে যেভাবে নিরাপত্তায় থাকার জন্য যে মানে একটা নিরাপত্তার লিগা এই সুবিধা বিষয়টা। আমরা অফিসের কার্ড দেখাচ্ছি যে আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা অফিসে যে অফিসে যে চাকরি করি, আমরা কার্ড কাগজ সব দেখাচ্ছি, তারপরও 4 জন ধরে নিয়ে গেছে। এদিকে বৈষম্য বিরোধীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের চন্দ্রায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় তারা। বৈষম্য বিরোধীদের দাবি, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। এমন খবরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, স্থিতিশীল অবস্থা নিশ্চিতে অপারেশন চলবে, তবে অভ্যুত্থানে পরাজিত শক্তির প্রতিও সরকার অমানবিক হবে না বলে তিনি জানিয়েছেন। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে অভিযানে আটক করা হয়েছে অনেককে। অভিযান প্রসঙ্গে রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি তার। শয়তানের তো টার্গেটই দেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী,
এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। জানান মানবাধিকার রক্ষা করেই অপারেশন পরিচালনা করা হবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটাই অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনী। পুলিশ বিভাগের মনোবল ফিরিয়ে জনবান্ধব করতে কাজ চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তথ্য দিয়ে আপনারা অনেক কিছু জানেন ফিল্ডে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা রয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, এই সরকার বড় বড় সংস্কারের মতো অনেক কিছুই করতে পারবে না, কিন্তু পদচিহ্ন রেখে যেতে চায়। আহ্বান জানান পরে যারা আসবেন তারা যেন সংস্কার অব্যাহত রাখেন। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই ভাবেন 6 মাসে কিছুই হয়নি। যারা বলেন তাদের মতো দক্ষ না হলেও চেষ্টা করছে সরকার। বলেন, দেশের অর্থনীতি পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে, দাতারাও সন্তুষ্ট। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সব ভ্যাট কমিয়ে দিলে সরকারের আয় কমে যাবে। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকা অবৈধ কর্মীদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে রিজার্ভে টাকাটি যুক্ত হয় না। এই যে অন্তর্বর্তী ওপেন টু ক্রিটিসিজম, আমার সঙ্গে ভ্যাট করেছি সেটা বহু কথাবার্তা হচ্ছে, এখনও হচ্ছে। তারপরে আবার বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি। কিছু যদি ভুল হয়, কিছু কিছু আমাদেরও আড়ালে চলে যায়, তখন হয়তো আপনারা যখন বলেন তো আমরা চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস। সরকারি যে কোনো আয় ব্যয় একটা ব্যালেন্স করতে হবে, সবসময় একেবারে যুক্তিসঙ্গত যে হবে তা না। আমরা অনেক চাপের মধ্যে আছি, 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার, সেটা অনেক দূরে। সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতেই হবে, উপায় নাই। বাংলাদেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত 6 মাসে রপ্তানি বেড়েছে 10%, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার তথ্য জানিয়েছেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এই সেন্টার খোলা হবে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কথা বলেন মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য সহ কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধে সরকারের নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে। শফিকুল আলম বলেন, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ তা নেমে আসবে 7.5%। মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। 5 মাসও যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, জব তৈরি হচ্ছে নতুন নতুন। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%-এর মানে সিঙ্গেল ডিজিটে এসছে। গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। বর্তমানে দেশে 13 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে বলেও জানান শফিকুল আলম। বলেন, যে পরিমাণ মজুদ আছে আর আমদানি হচ্ছে তাতে পণ্যের দাম আরো কমে আসবে। দেশের ব্যাংক খাত ও অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত,
পুলিশ আছে, বিজিবি আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। এদের বাইরে আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। বাজার থেকে হঠাৎ সয়াবিন তেল উধাও প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরবরাহ ঠিক থাকলে মজুতদাররা সুবিধা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান শফিকুল আলম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান অস্থিরতার জন্য শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী। অর্জিত সফলতাকে ধরে রাখতে হলে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার ফাঁদে পা দেওয়া যাবে না। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক কোনো আনুষ্ঠানিকতায় অভিষেক ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যান মেয়ে জাইমা রহমান। রবিবার বিকালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সময়ে দেশের অস্থিরতা নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বিজয় ধরে রাখতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। অপারেশন ডেভিল হান্ট, এটা কি ভাই? আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন বিএনপির এদু শীর্ষ নেতা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে দলটিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া, এইসব বলে বিএনপিকে দুর্বল করা যাবে না। সরকারকে সঠিক রাস্তা দেখানো বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। রিপোর্ট করছেন গালমান শফি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মশালায় 31 দফার বিস্তারিত তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী নির্বাচনের আগে সারা দেশের ঘরে ঘরে 31 দফার বিষয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি। এটি বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জন্যে এই 31 দফার ঘোষণা করা হয়েছে। এটির প্রয়োজনীয়তা কেন হয়েছে? কারণ বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত 16 বছরে খুনি স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র, সরকার, দল সকল কিছুকে একসাথে মিলেমিশে একাকার করে ফেলেছিল। আমাদের এই দফাতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। কারণ আমরা জানি আমাদের দেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক নারী। যে কোনো উন্নয়নে ঘর থেকে শুরু করে প্রত্যেকটি কর্মে পুরুষের পাশাপাশি যদি নারীর ভূমিকা সঠিকভাবে থাকে, তাহলে অবশ্যই আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে
এবং আমরা সত্যি একটি স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বিএনপির বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপি কথা বললে অনেকের গাত্রদাহ হয়। বলেন, অযথা কালক্ষেপণ নয়, আন্দোলন নির্বাচন দুটিরই প্রস্তুতি রয়েছে বিএনপির। আমরা এই সরকারের সমালোচনা করব, এই সরকারের মন্দটা আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়ে গেছে। এই দেশের মানুষের গণতন্ত্রের কথা রয়ে গেছে, কথা বলার অধিকারের কথা আছে। সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হলো বিএনপির মূল লক্ষ্য। এই সরকারকে বিভ্রান্ত করা নয়, এই সরকারের খামাখাই সমালোচনা করা নয়, এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকে উদ্দেশ্য। বিএনপিকে তারা বিভিন্নভাবে কালিমালিপ্ত দোষারোপ করার চেষ্টা করছে। আর আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। বিদেশিদের পরামর্শ শুনে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান মির্জা আব্বাস। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হলে তারাও বাধা দেবেন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 5 অগাস্ট পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশন গঠন হবার পর প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। রবিবার বিকেল 3টার আগেই তারা সেখানে পৌঁছান। বসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের রুমে। বিকেল 3:30টার দিকে অন্য কমিশনাররা এলে বিএনপি প্রতিনিধি দল কমিশনের সভাকক্ষে বৈঠকে বসেন। ঘণ্টাখানেকের বৈঠক শেষে ইসির কেউ কথা বলেননি। বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান জানান, নির্বাচন প্রশ্নে আলোচনা করেছেন তারা। কমিশন কি কি কার্যক্রম করছেন সেটিও জানতে চেয়েছেন তারা। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, পরিবর্তিত পরিস্থিতিতে কমিশনের চাইলেও কিছু করতে পারবে না। অনেক কিছু নির্ভর করে অন্তর্বর্তী সরকারের উপর। নির্বাচনী রোড ম্যাপ নিয়ে কিছু বলেছেন কিনা জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দল জানায়, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা সেটি নিয়ে আলাপ আলোচনা করবেন। সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, কইরা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। আমরা তাদের কাছে নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণই ইসির বদনামের 1 নম্বর কারণ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বিভিন্ন গণমাধ্যমে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে সিইসি বলেন, নির্বাচনে রাজনৈতিক কর্তৃত্ব বন্ধ করা না গেলে ফলাফল আগের মতোই হবে। সিইসি আশ্বস্ত করেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না। কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে, তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, বিভিন্ন সমস্যা আসবেই, এটির সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন। গত 1 বছরে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং চেক তুলে দেওয়া হয়। ইলেকশন কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো
জিনিস রিপিট হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ভারতে অনেক ঘটনা ঘটলেও বাংলাদেশ কোনো বক্তব্য দেয় না বলে তিনি জানান। ভারতের কাছেও বাংলাদেশ এমন আচরণ প্রত্যাশা করে বলেও তিনি জানিয়েছেন। রিপোর্ট করছেন এমরুল কায়েস। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনার নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভারতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেবে না, এমনটাই প্রত্যাশা সরকারের। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করে কয়েকজন বাংলাদেশিকে যারা রাশিয়া যুদ্ধে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রফিকুল আলম। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার তিস্তার পানি আদায় করেই ছাড়বে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীন 2 শর্ত মেনে নিলে তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। দুপুরে রংপুরের কাউনিয়া রেল ব্রিজ এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে দুই উপদেষ্টা জানান, উত্তরকে কখনোই নিজের মনে করেনি শেখ হাসিনা। ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি তিস্তায়। অন্তর্বর্তী সরকার মাথা উঁচু করে এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করবে বলে তারা আশ্বস্ত করেন। কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানিতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আক্তার হোসেন, স্থানীয় বিএনপি সহ ছাত্র ও সমন্বয়করা। গণশুনানিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধা সহ 5 জেলার তিস্তা পাড়ের হাজারো মানুষ এতে অংশগ্রহণ করেন। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনকে হত্যা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন, তিনি বলেছেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে সিলেট মহানগর জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই ভালো ছিল না, কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। অতীত অবদানের জন্য জামায়াতের উপর জনগণের আস্থা নেই। উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি করে না। সত্যিকারের ডেভিলদের হান্ট করা হলে অপারেশন ডেভিল হান্টকে সমর্থন দিয়ে যাবে বলেও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান।
নির্বাচিত সরকার বলেই তো যারা 15 বছর ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজিয়েছেন। তো সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে না। আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। এই জন্য অতীত যার ভালো, বর্তমান যার ভালো, আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। মৌলিক সংস্কার করে দ্রুতই ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। রোববার বিকেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে সংলাপ সংস্কার এবং নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন তারা। সংলাপে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না জানান, আগামী দিনে দেশ চালাবেন কারা তা নির্ভর করে ডাকসুর নির্বাচনের উপর। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংলাপে অংশ নেয় ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন তাহলে বাংলাদেশকে বাঁচাবার সম্ভাবনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বেকন লাইট ফর দি হোল নেশন। ইতিহাস হচ্ছে এই বাংলাদেশকে আলো দেখেছে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এইখানে পতাকা উঠেছে, রক্তের নদী বয়ে গেছে, পতাকা নামাতে পারেনি। তো সেই কারণে আজও আপনারা চেতনার ওই মশালটা যদি জ্বালাতে পারেন, সত্যিকার রাজনীতির গাইডলাইন যদি দিতে পারেন, বাকিরা সেটা মানতে বাধ্য। আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হন বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেলে সংঘর্ষ শুরু হয়। এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাকেও পরিস্থিতি বেগতিক হবার কারণ হিসেবে বলছেন তারা। পুলিশ বলছে, বল প্রয়োগে নয়, কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে স্বাভাবিক করতে চান এই পরিস্থিতি। এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হবার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওরা অস্ত্র নিয়ে নামছে, ওরা কলেজের স্টুডেন্ট হয়ে অস্ত্র নিয়ে নামছে। কি উস্কানিমূলক বিভিন্ন কার্যকলাপে আবার সংঘর্ষে জড়ায় গেছে। তো এই জায়গা থেকে আমরা মিউচুয়ালের যে জিনিসটা আমরা এটাই চাচ্ছিলাম। তো আমরা বারবার পুলিশকেও বলতেছিলাম সবকিছু, তারপরে পুলিশও এই অবস্থা কোনোভাবেই সামাল দিতে পারে নাই। যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করে আমরা তাদেরকে যতটুকু ডিসপার্স করা সম্ভব এবং তাদেরকে নিজ নিজ ইনস্টিটিউশনে পাঠানোর জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা ওইভাবে ব্যবস্থা নিয়েছি আর কি। এটা আপাত দৃষ্টিতে হয়তো আপনাদের কাছে নীরব ভূমিকা মনে হতে পারে, কিন্তু আসলে এই ক্ষেত্রে আমাদের ফোর্স অ্যাপ্লাই করার সুযোগ ছিল না। চাকরিতে শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লং মার্চ করে সকাল 11টার দিকে 4 দফা দাবিতে মেডিকেল ইনস্টিটিউট শিক্ষার্থী এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা অবরোধ করে শাহবাগ মোড়। 22 জানুয়ারি একই দাবিতে রাজপথে নেমেছিলেন তারা। সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। দাবি পূরণ না হওয়ায় নেপথ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করেছেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খেলার খবর। লঞ্চে নয়, বিমানে উড়ে বরিশালে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি। দুপুরে বিশেষ চার্টার প্লেনে এই ট্রফি নিয়ে ফরচুন বরিশালের টিম স্বত্বাধিকারী মিজানুর রহমানের নেতৃত্বে অধিনায়ক তামিম ইকবাল সহ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের
40 সদস্যের বহর নিয়ে বরিশালে পৌঁছান। বিপিএল ফাইনালে উঠে অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন চ্যাম্পিয়ন হলে ট্রফি নিয়ে লঞ্চে বরিশাল ভ্রমণ করবেন। তবে লঞ্চে না হলেও বিমানে ট্রফি নিয়ে যান। নদী আর খাল এবং জেলায় উড়ে গেছে ফরচুন বরিশাল। সেখানে নেমে মধ্যাহ্নভোজ সেরে পুরো দলকে নেওয়া হয় সংবর্ধনা মঞ্চ নগরীর বেলস পার্ক মাঠে। এই ট্রফি এবং বিপিএল বিজয়ী ক্রিকেটারদের দেখার জন্য সকাল থেকে বেলস পার্কে উৎসুক জনতা ভিড় করে। দুপুরের মধ্যে পার্কের মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তামিম ইকবাল, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত সহ দলের খেলোয়াড়দের দেখতে এবং তাদের সঙ্গে ছবি তোলার অপেক্ষায় বরিশালের ক্রিকেট প্রেমীদের উল্লাস ছিল বাঁধ ভাঙা। কিন্তু তামিমরা দেরি করে অনুষ্ঠানে আসায় গরমে এবং ঠেলাঠেলিতে দর্শকরা উত্তেজিত হয়ে মঞ্চের চেয়ার ছুড়ে মারে। এতে ট্রফি প্রদর্শন করে দ্রুত মঞ্চ ত্যাগ করেন ক্রিকেটাররা। এই বিশৃঙ্খলায় স্থানীয় শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের কথা থাকলেও পণ্ড হয়ে যায় পরে। আমাদের একটা দাবি আছে যে আমাদের বরিশালেও একটা সুসজ্জিত একটা বড়সড় একটা স্টেডিয়াম আছে। আমরা চাই আগামী বিপিএল যেন আমাদের মাঠেই আমরা খেলতে পারি এবং এখানেই আমাদের বিজয় অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের দাবি এবং প্রত্যাশা। ইনশাআল্লাহ আমরা গেছবার জিতছি, এবারও জিতছি, আগামীতে জিতবো। ফরচুন বরিশাল 2024 এবং 25 একটানা কাপটা হয়, আমরা অত্যন্ত খুশি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আছে, মিজানুর রহমানকে আমরা অনেক ধন্যবাদ দিতে চাই। অনেক খুশি আর কি, 24-এ পেয়েছি, 25-এ পেয়েছি এবং 26-ও ইনশাআল্লাহ আমরা আসলে অর্জন করতে চাচ্ছি, এটা আমরা আশাবাদী। ভাই মুশফিক ভাই, রিয়াদ ভাইকে দেখতে আমরা সকাল 9টা বাজে বাসা থেকে বরিশালে আসছি তামিম ভাইকে দেখার জন্য। বিপিএলের অসঙ্গতি এবং বিতর্কনে মুখে কুলুপ এঁটেছেন বিসিবি সভাপতি। বরং বিসিবি নির্দেশে উইকেট থেকে রান পেয়েছেন ব্যাটসম্যানরা, এমনটাই দাবি জানিয়েছেন ফারুক আহমেদ। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বিসিবি থেকেও ফাউন্ডেশন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। রিপোর্ট করছেন মনির হোসেন খান। বিসিবির চেয়ারে পরিবর্তন এলেও বদলায়নি এর চরিত্র। আগেও বিপিএল শেষে তৃপ্তির ঢেকুর তোলা হতো, এবারও হচ্ছে। 2 দিনের ব্যবধানেই বোর্ড কর্তারা ভুলে গেছেন টুর্নামেন্ট নিয়ে যত অরাজকতা। পূর্বসূরির মতোই বর্তমান কর্তাদের মুখেও পরের আসরে ভালো করার প্রত্যয়। এবারের বিপিএলে দেশে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ প্রসঙ্গে পাশ কাটানো মন্তব্য বিসিবি সভাপতির। একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিউরেটরকে, আমি সেন্ট কিটসের নেভিসে গিয়েছিলাম খেলা দেখতে, 3টা ওয়ানডে দেখেছিলাম, 322, 295 করে আমরা হেরেছিলাম 2টা ম্যাচ, মানে কোনো কম্পিটিশন হয় নাই। সো 2 জিনিস মাথায় খেলেছে আমার, যে ভালো উইকেটে বেশি রান করার একটা অভ্যাস করতে হবে, ভালো উইকেটে বোলারকে আমরা ভালো বল করে ওইটা রেস্ট্রিক্ট করবে, ওইটা খুব গুরুত্বপূর্ণ। সেরকম উইকেটে খেললে আমরা কিন্তু রেগুলার বেসিস উইথ স্ট্রেংথ কিন্তু আমরা 180-200 রান করতে পারবো আমার মনে হয় আর কি। জাভেদ ওমর মাঠ থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই, তবে এখনও আছেন ক্রিকেটের সাথেই। এবার জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভ নামে শুরু করলেন নিজের ফাউন্ডেশন। শুধু ক্রিকেট নয়, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। তাকে দেখে উদ্বুদ্ধ বিসিবি সভাপতিও। আমি চেষ্টা করব বোর্ডের থেকে এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা ফাউন্ডেশন, ওয়েলফেয়ার ফান্ড, একটা কিছু একটা পেনশন টাইপ কিছু করতে পারি নাকি, সো দ্যাট উই ক্যান হেল্প পিপল। বেলিমের সতীর্থ হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, 2 তারকারই বিশ্বাস এবারের আসরে ভালো করবে বাংলাদেশ। টিমটা আমাদের ভালো, কিছু পারফরম্যান্স আছেন, বাট যখন আমরা বড় টুর্নামেন্ট, স্পেশালি বৈশ্বিক টুর্নামেন্ট যখন খেলতে যাই, তখন আমাদের টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট। সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি, আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার, তো ওই লক্ষ্যটা চিন্তা না করে আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা উচিত। এবং প্রত্যেকটা টিমের সাথে আমরা কিন্তু জিতেছি, এমন না যে আমরা তাদের হারাই নাই কখনো। জাভেদ ইনিশিয়েটিভের উদ্বোধনীতে তারকার মেলা, জাতীয় দলের 8 ক্রিকেটার হাজির হয়েছেন এই মহতি উদ্যোগে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ডেভিল হান্টে গাজীপুরের 87 জন পাকড়াও, দক্ষিণখানে অনেকে ঘর বাড়ি ছাড়া, অস্থিরতায় জড়িতদের ছাড় নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যর্থতা কাটানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি কমছে, আরও কমবে, আশ্বাস প্রধান উপদেষ্টা প্রেস সচিবের।
সাফল্য ধরে রাখতে সাবধানে পা ফেলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে, বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত দেখছেন নেতারা। ৩২ নম্বর নিয়ে দিল্লির বক্তব্যে বিরক্ত ঢাকা। চীন শর্ত মানলে তিস্তায় মহাপরিকল্পনা পানি আদায় করেই ছাড়বে সরকার, বলেছেন উপদেষ্টারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।